অনেক সুন্দরী দেখতে দুই বোনকে দুই রাজার সাথে বিয়ে দেওয়া হলো। তারা দুজন বেশ সুখে সংসার করছিল। রানী সাহেবা, রাজামশাই আমাকে আপনার কাছে একটা খবর দেওয়ার জন্য পাঠিয়েছেন। কি খবর? বিক্রমপুরের রানী, মানে আপনার বড় বোন, সেখানকার রাজার সাথে দু একদিনের মাঝে এখানে আসছেন বেড়াতে। বলো কি, এ তো খুশির সংবাদ। কতদিন হয়ে গেল বোনের সাথে দেখা হয় না। অনেকদিন পর দুই বোন মিলে একটু সুখে দুঃখের আলাপ করতে পারবো। জি রানী সাহেবা। শোনো, রাজমহলের সবচেয়ে সুন্দর আর দামি কক্ষটা তাদের জন্য প্রস্তুত করো। তাদের যত্নার্থীর যেন কোনো কমতি না হয়। সাথে তাদের জন্য এই রাজ্যের সবচেয়ে ভালো খাবার দাবারের ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করবেন না রানী সাহেবা, তাদের খেয়াল রাখার দায়িত্ব আমি নিজে নিচ্ছি, যেন আপনার বোন আমাদের আপ্যায়নে খুশি হন, কোনো অভিযোগ না থাকে তাদের আপনার প্রতি। ধন্যবাদ। আমি তাহলে আমার বোনের দায়িত্ব তোমাকেই দিলাম। তুমি এখন থেকেই সবকিছুর প্রস্তুতি নাও। আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে আপনাদের সম্মান বৃদ্ধি করাই আমার একমাত্র লক্ষ্য। আমি আসি রানী সাহেবা। দুদিন পর রানীর বড় বোন এলো তার রাজ্যে বেড়াতে। তাদেরকে স্বয়ং রাজা রানী বরণ করে ভেতরে নিয়ে আসলেন। আশা করছি আপনাদের এখানে আসতে কোনো সমস্যা হয়নি। আমাদের রাজ্যে এসে আপনাদের কেমন লাগছে? জি, যথেষ্ট ভালো লেগেছে আমার। আমাদেরকে এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। মিথ্যা বলছো কেন? আমার ছোট বোনের জামাই হলেও সে একটা ছোট রাজ্যের রাজা। তাকে তুমি সত্যিটা বলতে পারো, সে কিছু মনে করবে না। কি হয়েছে বোন? কোনো সমস্যা হয়েছে? তুমি ভাইয়াকে কোন সত্যিটার কথা বলছো? দেখ ছোট, বিয়ের আগে আমরা দুজন বোন ছিলাম তা ঠিক, কিন্তু বিয়ের পর আমাদের দুইজনেরই পরিচয় পাল্টে গেছে। এখন আমাদের স্বামীর পরিচয়ই আমাদের পরিচয়। মানে, তুমি কি বলতে চাইছো বোন? তুই যেমন এ রাজ্যের রানী, ঠিক তেমন আমিও অন্য এক রাজ্যের রানী। আর আমার রাজ্য তোদের রাজ্যের থেকে অনেক বড়। রানী হিসেবে আমার সম্মানও তোর থেকে অনেক বেশি। তাই আমি চাই তুই আমাকে রানী বলে সম্বোধন করবি এবং সেভাবেই সম্মান করবি। বোনের পরিচয় থেকে রানীর পরিচয় তোমার কাছে বড় হয়ে গেল? হ্যাঁ হলো। আমাদের বাবা ছিল সামান্য এক সেনাপতি। নিজের রূপ আর গুণের কারণে আমি আজ এক বিশাল রাজ্যের রানী হতে পেরেছি। এখন এটাই আমার আসল পরিচয়। রানী তো আমিও হয়েছি, কিন্তু আমি যত বড় রানী হয়ে যাই না কেন, তুমি যে আমার বড় বোন সেটা তো আর কখনো ভুলে যাব না। এজন্য আমি এখনো তোমাকে প্রতি মাসে চিঠি পাঠাই, তুমি উত্তর না দিলেও। ওসব দেখে সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই আমার। ওসব আমাকে না পাঠালেই বরং খুশি হব। আমাদের অতীত খুব রঙিন ছিল না যে মনে রাখতে হবে আমার। আগের তুলনায় এখন অনেক ভালো আছি আমি। অনেক বিলাসবহুল জীবনযাপন করছি। আমরা দুজন কথা বলে অহেতুক দুই রাজার মূল্যবান সময় নষ্ট করছি। হ্যাঁ রানী সাহেবা, আপনি ঠিক বলেছেন। আমি বুঝেছি যে আপনাকে বোঝানোর বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই না। তাই আমি এখন আমার কথা থামাচ্ছি আর দুই রাজাকে কথা বলার সুযোগ করে দিচ্ছি। যাক, আপনাদের বাকবিতণ্ডা শেষ হলো তাহলে। আমি তো এটা ভেবে ভয়ে ছিলাম আজ হয়তো আমাদের আর ভেতরে যাওয়া হবে না। এখানে দাঁড়িয়ে থেকে দুই বোনের তর্ক বিতর্ক শুনতে হবে। রানী সাহেবা বললেন যে আপনি মিথ্যে বলছেন একটা বিষয়ে। বিষয়টা কি সেটা আমাকে জানালে খুশি হতাম। সে তেমন কিছু না, চলুন আমরা ভেতরে যাই, আপনার রাজমহল ঘুরে ফিরে দেখি। না, তুমি দাঁড়াও। এখনই যদি আমরা ওদেরকে ওদের ভুল ধরিয়ে না দেই, পরবর্তীতে ওরাই বিপদে পড়বে ওদের এসব ভুলের কারণে। আমাদেরকে ঠিকভাবে আপ্যায়ন করতে পারোনি তোমরা। আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হলো না কেন? আর আমাদের চরণ ধুয়ে রাজমহলে প্রবেশ করানো হলো না কেন? রাজ্যের সব গণ্যমান্য ব্যক্তিরা কোথায়? আমরা যে আসবো সেটা কি তাদেরকে জানানো হয়নি? আপনারা তো আমাদের রাজ্যে বেড়াতে এসেছেন, কোনো দরকারি বা জরুরি কাজে আসেননি। তাই আমার মন্ত্রিসভাদেরকে ডাকিনি। প্রয়োজন এখন না হলেও আমাদেরকে আপনাদের ঠিকই প্রয়োজন হবে। আর আপনাদের নিমন্ত্রণেরই যদি এই অবস্থা হয়, আমার সন্দেহ আছে এই অবস্থায় আপনাদের বিপদ আপদে আমরা থাকতে মন চাইবে কিনা। আমি চেয়েছিলাম রানীর ছোট বোন হিসাবে আপনাকে ছাড় দিতে, কিন্তু আমার রানী নিজেই যখন আপনাদেরকে ছাড় দিতে রাজি না, সেখানে আমি কোন ছাড় দেব? আমার কাছে আমার স্বামী মানে মহারাজার সম্মান আগে, তারপর অন্য কিছু। এভাবে তার অপমান হওয়া আমি মেনে নিতে পারি না। এর আগে কোনো রাজ্য আমাদেরকে এত নিরসভাবে আপ্যায়ন করেনি। ঠিক বলেছেন মহারাজ। আপনার মতো বড় রাজের এক রাজা আমার মতো ছোট রাজার রাজ্যে যে পা ফেলেছেন তাই তো বেশি। আমি আপনাকে সে অনুযায়ী ঠিকমতো সম্মান দিতে পারিনি। আমাকে ক্ষমা করবেন। কে কোথায় আছো? রাজা ও রানীর জন্য আমাদের সেরাটা দাও, দেখিয়ে দাও। আমরাও মেহমানদারিতে কোনো অংশে কম নয়।
রাজার আদেশ অনুযায়ী গোলাপের পাপড়ি আর দুধের পাত্র আনা হলো তাদের পা ধুয়ে দেওয়ার জন্য। তারা দুজন সানন্দের সাথে সে সম্মান গ্রহণ করলো। তাদের আপ্যায়নের জন্য বড় বড় ছাগল আর মোরগের ব্যবস্থা করা হলো। রাজ্যের সেরা রাঁধুনি তাদের জন্য রান্না বান্না করলো। খাওয়া শেষে তারা কক্ষে গেল বিশ্রাম নেওয়ার জন্য। ওদের আপ্যায়নটা বেশ ভালোই লেগেছে, কি বলো রানী? অনেকদিন পরে তো মজার রান্না খেলাম, পেট পুরো ভরে গেছে খেতে খেতে, এখন আর নড়তে পারছি না। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে ওরা প্রথম প্রথম তোমাকে অসম্মান করেছিল। আমি বলার পর তোমাকে ওরা সম্মান দেখানো শুরু করেছে। তাও ওদের আয়োজন তেমন ভালো হয়নি। আরো ভালো আয়োজন আশা করেছিলাম আমি ওদের থেকে। এই অল্প সময়ে যে ওরা এটুকু আয়োজন করতে পেরেছে তাতে আমি অবাক আর যথেষ্ট খুশি হয়েছি। তুমি একটু বেশি নির্দয় হচ্ছে ওদের প্রতি। তুমি নিজেই তো আগে তোমার ছোট বোনের কথা বারবার বলতে, আজ এখন এতদিন পর দেখা হওয়ার পর বেচারির সাথে এভাবে কথা বললে? সে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে, মুখ দেখে বোঝা যাচ্ছিল। পাক কষ্ট। ও এখন বাচ্চা মানুষ না যে ওর সাথে সবসময় সুন্দর করে কথা বলতে হবে। আমার রানী হিসেবে নিজের অবস্থান সঠিকভাবে বোঝা শিখতে হবে। আমার তুলনায় এ রাজ্যের রাজা বয়সে অনেক ছোট আর সাথে নতুনও। তোমার বোনের বয়সও বেশি নয়। আস্তে ধীরেই সব শিখবে ওরা। আগে এত বেশি আশা করা উচিত না ওদের থেকে। যাই হোক, আমার বেশ ক্লান্ত লাগছে, আমি ঘুমালাম, তুমিও ঘুমিয়ে পড়ো। পরের দিন তারা সবাই মিলে রাজ্য পরিদর্শনের জন্য বের হলো ঘোড়ার গাড়ি করে। পথে দুজন প্রজা গাড়ি থামালো ভেতরে তাদের রাজাকে দেখতে পেয়ে। আরে রাজামশাই, আমাদের মাঝে এসেছেন আজ কতদিন পর। রাজামশাই, আজ আমাদের বাড়িতে আপনাকে একবেলা খাওয়ার নিমন্ত্রণ রইল। রানীকে সাথে করে অবশ্যই নিয়ে আসবেন কিন্তু। আজ না, আজ আমার সাথে গুরুত্বপূর্ণ দুজন মেহমান আছে, দেখতেই তো পাচ্ছেন। কাল সকালে ওরা চলে যাবে, কাল দুপুরে না হয় খাবো আপনার বাড়িতে। তাহলে কাল আমার বাড়িতে রাতে দুমুঠো ভাত খাবেন রাজামশাই। আবদার রইল, আমার বাড়িতে একবারও খেতে আসেননি আপনি আজ পর্যন্ত। ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাকলে নিশ্চয়ই আপনার বাড়িতে খাবো, কাল কথা দিলাম। ধন্যবাদ রাজামশাই, আপনার কথা শুনে বেশ খুশি হলাম। আপনাদের রাজ্যের প্রজাদের সাহস দেখছি ভালোই। এতই সাহস যে রাজার গাড়ি থামিয়ে রাজাকে নিজ বাড়িতে খাওয়ার দাওয়াত দেয়। হ্যাঁ, আমার রাজ্যের প্রজারা সবাই বন্ধুসুলভ আচরণ করে আমার সাথে। সবার পোশাক আশাক বাড়িঘরও দেখছি বেশ ভালো ভালো। ওদেরকে আপনি আপনার রাজসভার লোক বানিয়ে হাজির করলেও আমি হয়তো ধরতে পারবো না। জি, এটাই আমার প্রধান উদ্দেশ্য। আমার রাজ্যের সব মানুষরা যেন সুখে থাকে, আরামায়েশে জীবনযাপন করে। আমি নিজে সুখে থেকে আমার রাজ্যের মানুষদেরকে কষ্টে রাখবো তা তো ঠিক না। কিন্তু আমার ধারণা কি সেটা বলি আপনাকে। আমার মতে সব রাজারই উচিত জনগণকে ভয়ের মধ্যে রাখা, প্রজাদেরকে খাটিয়ে নিজের বিলাসবহুল জীবনের ব্যবস্থা করা, যেন অন্য রাজ্যের রাজারা তার ক্ষমতা আর অর্থ দেখে ভয়ে থাকে। প্রজারা তো দূরে থাক, অন্য রাজারাও যেন তার সামনে কথা বলার আগে দুইবার চিন্তা করে, ঠিক যেমন আমি। আপনার চিন্তাকে আমি সম্মান জানাই রাজামশাই, কিন্তু আমি নিজের উন্নতির জন্য ক্ষমতায় বসে নিবে রাজা হয়নি। আমার রাজ্যের মানুষের যদি কোনো উপকার না সাধিত হয় আমার দ্বারা, তবে আমি ক্ষমতা থেকে সরে যাব, আর যে আমার রাজ্যের উন্নতি করতে পারবে তাকে ক্ষমতা দেব। এসব কথাবার্তা গল্প উপন্যাসেই ভালো লাগে, বাস্তবে অনেক কঠিন। মানুষের চাহিদার কোনো শেষ নেই। দেখো পরে তোমার প্রজারা তোমার খেয়ে পরে তোমার পিঠে নাকি ছুরি মেরে বসে তাদের চাহিদা মেটানোর জন্য। সেটা আপনার মতো মানুষরা করলে করতে পারে, যাদের কিনা চাওয়ার কোনো শেষ নেই। কিন্তু আমার রাজ্যের মানুষেরা আমার মতোই সাধারণ, তাদেরও তো বেশি চাওয়া পাওয়া নেই। তবুও যদি কেউ আমার রাজ্যে শান্তি নষ্ট করার চেষ্টা করে, অন্যটা কেড়ে নিয়ে নিজে বিলাসিতা করার জন্য, তাদের জন্য আমার পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে আমি আপনাকে নমুনা দেখাতে পারি। না থাক, আমার আর দরকার নেই দেখার। আপনার কথা দ্বারা আমি এটাই বুঝলাম যে উচ্চ বিলাসিতা করতে চাওয়াই আপনার রাজ্যে সবচেয়ে বড় অপরাধ। আর সেই হিসাবে আপনার চোখে আমিও একজন অপরাধী, যাদেরকে কিনা আপনি কঠিন শাস্তি দেন। আমার আর এখানে থাকার ইচ্ছে নেই। রানী, তুমি কি এখানে থাকতে চাও? না, যেখানে তুমি থাকবে না সেখানে আমি থেকে কি করব? ঠিক আছে, চলো তবে। অনেক রাজ্যের ভ্রমণে গিয়েছি আমি, কিন্তু কোনো রাজমহলের এমন করুণ দশা আমি দেখিনি। সব টাকা প্রজাদের পিছনে খরচ না করে নিজের রাজপ্রাসাদটা একটু সাজালেও পারতেন। আমার রাজ্যে একদিন বেড়াতে আসার আমন্ত্রণ রইল আপনাকে। এসে দেখে যাবেন রাজপ্রাসাদ কাকে বলে। আপনার এই অপমানের কথা সারা জীবন মনে থাকবে। এই চালক, গাড়ি ঘোরাও। আপনি শুধু শুধু আমার কথায় কষ্ট পেলেন মহারাজ। ঠিক আছে, আমি যাব একদিন আপনার রাজমহলে, আর আপনার রাজমহলের সৌন্দর্য দেখে আসব। রাজা আর রানী বিদায় জানিয়ে রাজ্য থেকে বের হয়ে গেল।
দেখতে দেখতে প্রায় 1 বছর পেরিয়ে গেল। রানীর ছোট বোনের কোল জুড়ে এক মেয়ে সন্তান জন্ম নিল। দুঃখিত, আমি তোমার বংশধর আর এই রাজ্যের পরবর্তী রাজার জন্ম দিতে পারলাম না। চিন্তা করো না রানী, উপরওয়ালা যে আমাকে সুস্থ আর এমন ফুটফুটে এক মেয়ে দিয়েছেন তাতেই আমি খুশি। তিনি চাইলে আমার রক্তেরই কেউ বংশধর হবে, না চাইলে হবে না। আমি যোগ্য কাউকে খুঁজে বের করব আমার রাজ্য পরিচালনার জন্য। তুমি কি এই রাজ্যের চিত্রশিল্পীকে ডেকে আনবে, যেন সে আমার আর আমার মেয়ের একটা ছবি এঁকে দেয়? ছবিটা আমি আমার বোনকে পাঠাবো আর আমার মেয়ে হওয়ার সুসংবাদটা তাকে দেব। তোমার বন্ধু তোমার চিঠির জবাব দেয় না, এমনকি পড়েও না। সে নিজের মুখেই বলেছিল। তবুও তুমি একা একা চিঠি পাঠাতে থাকো, তোমার কষ্ট হয় না? কষ্ট কেন হবে? মা বাবা মারা যাওয়ার পর সেই আমার একমাত্র পরিবার। ও আমাকে এখন বোন হিসেবে মানুক আর না মানুক, আমি তো মানি। আর আমার বিশ্বাস ও আমার প্রতিটা চিঠি পড়ে দেখে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চিত্রশিল্পীকে ডেকে পাঠাও। আমি দ্রুত আমার বোনকে সুসংবাদটা দিতে চাই। ছবি আঁকা শেষ হওয়ার পর চিঠিটা তার বড় বোনের কাছে পাঠিয়ে দেওয়া হলো। চিঠি দেখে রানী খুব খুশি হলো এবং রাজার কাছে নিয়ে গেল দেখাতে। দেখো, আমার ছোট বোনের মেয়ে হয়েছে। দেখতে কি সুন্দর না? ঠিক একদম আমার মায়ের মতো চেহারা। বুঝলাম, তোমার ছোট বোনেরও বাচ্চা হয়ে গেল, সেখানে তুমি এখনো আমাকে একটা বাচ্চার মুখ দেখাতে পারলে না। আর কতদিন অপেক্ষা করব আমি? তোমার রূপ দেখে তোমাকে বিয়ে করে আনায় আমার ভুল হয়েছে। একটা বাচ্চাও যদি তুমি আমাকে না দিতে পারো, তোমার মতো মাকাল ফলের সাথে সংসার করে আমার কি লাভ? তুমি আর একটু ধৈর্য ধরো, আমি অনেক ভালো ওষুধ খাচ্ছি এবার। কবিরাজ বলেছেন এই ওষুধ কাজ করবেই। তুমি আমাকে আর একটু সময় দাও। ঠিক আছে, আর 1 বছর দেখবো আমি। এর ভেতর তুমি যদি আমাকে সন্তানের মুখ না দেখাতে পারো, তবে রানী থেকে এ রাজ্যে কৃতদাসী হয়ে থাকতে হবে তোমার। তুমি রাজি না হলে তোমাকে এ রাজ্য থেকে বের করে দেব। আমার রাজ্যে খাবার বেশি হয়নি যে তোমাকে বসে বসে খাওয়াবো। আর এমনিতেও অনেক সুন্দরী মেয়ে অপেক্ষা প্রহর গুনছে আমার রানী হওয়ার জন্য। আমি তোমার সব শর্তে রাজি, তবু আমাকে রাজ্য থেকে বের করে দিও না। দেখতে দেখতে আরো 1 বছর কেটে গেল। রানীর কোল জুড়ে জন্ম নিল এক ছেলে সন্তান। অন্যদিকে তার বড় বোনের কোল তখনও খালি। তার ছোট বোনের সন্তান হওয়ার সংবাদ পেয়ে তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেই প্রথমবারের মতো তার ছোট বোনকে চিঠি পাঠালো। দেখো, আমার বড় বোন আমার ছেলে হওয়ার খুশিতে অভিনন্দন জানিয়ে আমাকে চিঠি পাঠিয়েছে। সাথে আমাদের সবাইকে তার রাজমহলে যাওয়ার জন্য আমন্ত্রণও দিয়েছে। আমি তোমাকে বলেছিলাম আমার বোন আমার সব চিঠি পড়ে। দেখেছো, আমার চিঠির জবাব পাওয়ার মাধ্যমে আমার কথাই সত্যি প্রমাণিত হলো। এত বেশ খুশির সংবাদ, কিন্তু কবে কখন যাব সেই সম্পর্কে কিছু বলেছে? না, আমরা যদি রাজি থাকি তবেই তারা একটা সময় বের করে আমাদের জানাবে। ঠিক আছে, আমি তো রাজি। তাহলে এবার ওদেরকে আমাদের আসার খবরটা চিঠিতে লিখে পাঠাও। তোমাকে আমার একটা সংবাদ দেওয়ার আছে। কি সংবাদ? সন্তান হওয়ার খুশির সংবাদ তো তুমি আমাকে এখনো দিতে পারলে না। আর কি সংবাদ দিতে চাও শুনি? তোমার জন্য চিঠি, পড়ে দেখো। এটা তোমার বোনের জামাই না, যে আমাকে অপমান করেছিল? সে এখন আমার রাজ্যে বেড়াতে আসতে চায়। হ্যাঁ, তুমি তাদেরকে আমাদের সুন্দর রাজমহল দেখাতে চেয়েছিলে, যা দেখে তাদের চোখ ধাঁধিয়ে যাবে। হ্যাঁ, আমার প্রাসাদ তো কম বড় আর সুন্দর না, এমনিতে তাদের চোখ ছানাবাড়া হয়ে থাকবে। কিন্তু আমার কাছে আরো ভালো একটা বুদ্ধি আছে ওদের মুখ বন্ধ করার, যা দেখে ওরাও তোমার মতো হতে চাইবে, তোমাকে আদর্শ হিসেবে মানবে। কি বুদ্ধি? তোমার এই প্রাসাদটা যদি পুরো সোনা দিয়ে নতুন করে সাজানো যায়। বলছো কি? এত টাকা তো আমার কাছেও নেই। আমি এমন এক লোকের সন্ধান জানি যে কম খরচে শুধুমাত্র সোনার প্রলেপ দিয়ে তোমার রাজপ্রাসাদকে নতুন রূপ দিতে পারবে। কেউ টেরও পাবে না যে এটা আসলে পুরোপুরি সোনা দিয়ে তৈরি নয়। এ তো খুব ভালো বুদ্ধি, আমি রাজি। যাও, তুমি এখনই ওই লোককে ডেকে আনার ব্যবস্থা করো। ভেতরেও কাজ করার জন্য প্রাসাদটা একদিনের জন্য খালি করতে হবে আমাদের। আমি রাজি, হাতে বেশি সময় নেই আমাদের, যা করা দ্রুত করতে হবে সব। রাজপ্রাসাদের কাজ যেদিন শেষ হলো, সেদিনই রানীর ছোট বোন তার স্বামীকে নিয়ে সোনার প্রাসাদের সামনে এসে হাজির হলো। রাজামশাই ভুল বলেননি তাহলে, আসলে তার ধন সম্পদের অভাব নেই। এমন সোনার প্রাসাদ জীবনে প্রথমবারের মতো দেখলাম আমি। আমিও।
দেখেছিস আমি কত ভালো আছি তোর তুলনায়। এজন্যই বলেছিলাম সৌন্দর্য আর টাকা পয়সাই সব। এখন আমার সোনার প্রাসাদ দেখে খুব আফসোস হচ্ছে না তোর? জি না রানী সাহেবা, আপনি সুখে আছেন দেখে আমার আরো বেশি আনন্দ লাগছে। আমার প্রাসাদ সোনার না হলেও আমি আপনার চেয়ে অনেক আনন্দে আছি। ঠিক আছে ঠিক আছে, ওসব অভিনয় বুঝি আমি। দাসী, আমার বড় গলার হারটা এনেছো? জি না রানী সাহেবা, কোনো সিন্ধুকই খুঁজে পেলাম না, ওটা সবগুলো সিন্ধুক খালি। বলো কি, টাকা পয়সা সব? জি মহারাজ, আমার মনে হয় যারা রাজমহলে সোনার প্রলেপ লাগাতে এসেছিল তারা সব চুরি করে পালিয়েছে। সেনাপতি বলেছে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই প্রলেপও সামান্য পানির ছোঁয়াতে খুলে পড়ে যাচ্ছে। সব নকল সোনা। সব দোষ তোমার রানী। তোমার কারণে আমি আমার এত সম্পদ হারালাম, সন্তান তো দিতে পারোইনি। আমার সম্মান বাড়াতে গিয়ে উল্টো আমার অপমান, আর সব হারানোর সব ব্যবস্থা করেছো তুমি। সেনাপতি, এখনই রানীর গর্দান কাটো। থামুন, আমার বোনের কোনো দোষ নেই এখানে। সে কিভাবে জানবে তারা মানুষ হিসেবে কেমন ছিল? আপনারই উচিত ছিল সেই লোকগুলোর সম্পর্কে খোঁজ নেওয়া। সে আমার রানী, তাকে নিয়ে তোমার মধ্যে আমার কোনো অধিকার নেই। মুখ সামলে কথা বলো না আমার স্ত্রীর সাথে। তার গর্দান কাটার নির্দেশ দেওয়ার পর আপনাকে তার রানী বলে ডাকার কোনো অধিকার নেই। আমি তাকে আমার বোন হিসাবে আমার রাজ্যে নিয়ে যাব, আর আপনার বর্তমান অবস্থায় আমাকে থামাতেও পারবেন না। আপনি আপনার ধন সম্পদ বৃদ্ধিতে মনোযোগ দিন। আবার আমি বারবার তোমাদেরকে এত ছোট করার চেষ্টা করার পরও তোমরা আমাকে বাঁচাচ্ছ? হ্যাঁ, কারণ তুমি আমার বোন, আপনজন। চলো বোন, আমরা দুই বোন আবার আগের মতো একসাথে থাকবো।